চীনের তৈরি পোশাকে মার্কিন শুল্ক আরোপে নতুন সুযোগ বাংলাদেশের সামনে। বাড়তি সুবিধা দিয়ে বিদেশি বিনিয়োগকারী আকর্ষণের তাগিদ। গ্রাহকের টাকা নয়-ছয়ের অভিযোগ বিনিময় ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে। গ্রাহক আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ। বাংলাদেশ ভারত সীমান্তে থামছে না মৃত্যুর মিছিল। সীমান্ত সম্মেলন ঘিরে সুষ্ঠু বিচারের আশা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত 18 জন নিহত। কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে এমন মর্মান্তিক মৃত্যু। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, যেখানে চীনের আধিপত্য কম নয়। তবে সম্প্রতি চীনের পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে নতুন সম্ভাবনা খুঁজছে বাংলাদেশ। তবে চীনে আগ্রহ হারানো বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারবে কিনা বাংলাদেশ, তাই বাড়তি সুবিধা দিতে চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কথা বলছেন না ব্যবসায়ীরা। আর পোশাক শুল্ক মুক্ত সুবিধা নেওয়ার জন্য এটিকে অন্যতম সুযোগ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত থাকছে মুন্নাফ রশিদের প্রতিবেদনে। কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, উপরে শুধু চীন। তবে বিশ্ববাজারে চীন ও বাংলাদেশের রপ্তানি পরিসংখ্যান যোজন যোজন ফারাক, যেখানে চীনের হিস্সা প্রায় 32%, বাংলাদেশের মাত্র 7%। শুধু কি তাই? তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, সেখানেও এগিয়ে চীন। যুক্তরাষ্ট্রে বছরে $40 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে চীন। বাংলাদেশ সেখানে রপ্তানি করে মাত্র 8 থেকে $8.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে চীনের সে আধিপত্যে ভাটা পড়তে শুরু করেছে। দেশটি থেকে পণ্য আমদানিতে 25% হারে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর পাল্টে যায় হিসাব নিকাশ। চীনের প্রতি যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের কী লাভ? এমন প্রশ্ন যখন ব্যবসায়ী মহলে ঘুরপাক খাচ্ছে, তখন জিএসপি না পাওয়া দেশটিতে তৈরি পোশাক রপ্তানি গেল সেপ্টেম্বর থেকে বাড়ছে। অন্যদিকে চীনে কমতে শুরু করেছে বৈদেশিক বিনিয়োগ। তৈরি পোশাক উৎপাদনে তাই ভিয়েতনামের চেয়েও এখন ক্রেতাদের কাছে আকর্ষণীয় বাংলাদেশ। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তুলনায় বাংলাদেশের অবস্থান তলানিতে। আমরা যদি এটা ইমিডিয়েটলি পেতে চাই, তাহলে আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি আছে এটা আনইউটিলাইজ আছে, সেই ক্যাপাসিটিটা আমরা ইমিডিয়েটলি ইউজ করতে পারি। সো এইটা তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা যদি ওভারকাম করতে পারি, তাহলে আমরা ইমিডিয়েটলি এই সুযোগটা নিতে পারবো। এই সুযোগটা আমরা কতখানি কাজে লাগাতে পারবো সেটা ডিপেন্ড করবে আমরা কতখানি আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি ব্যবহার করতে পারবো। এটা যে শুধুমাত্র তৈরি পোশাকের ক্ষেত্রে হবে তা না, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও হবে। সেই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে যে অন্যান্য যে পণ্যগুলো যেগুলো আছে, স্পেসিফিক্যালি ইলেকট্রনিক্স কিংবা এই ধরনের এই চেনে যা যা আছে, সেখানে আসলে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি খুবই কম। বাংলাদেশ বরাবরই ক্রেতাদের কাছে গুরুত্ব পায় পোশাকের কম দাম আর কম উৎপাদন খরচ বিবেচনায়, যেখানে তৈরি পোশাক ব্যতীত অন্য পণ্যের রপ্তানি একেবারেই নগণ্য। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের এ সুযোগে সে সমস্যার কি সমাধান মিলবে? তাই বাড়তি সুবিধা দিয়ে বাংলাদেশের চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আহ্বান ব্যবসায়ীদের। তাদেরকে ইনভাইট করা যে আমাদের দেশে আসেন, আপনি ফ্যাক্টরি রিলোকেট করেন, আমরা জয়েন্টলি এটা করি। এতে করে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। কিন্তু তার সবার আগে তারা জানতে চাবে ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট ইজ দ্য ইলেকট্রিসিটি কস্ট, গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে কিনা। কারণ মূলত রিলোকেট হবে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমরা তো এখনও বেসিকের মধ্যে আছি, দ্য ভ্যালু এডেড যে প্রোডাক্টগুলো করে সেগুলো আমরা করতে পারবো, কারণ ওদের যে টেকনিক্যাল নো হাউ আছে সেটা আমরা পেতে পারি। কিন্তু সেটা করতে গেলে আমাদের আসলে বেশ কিছু নিজস্ব ঘর গোছানোর ব্যাপার আছে, আমাদের স্টেবিলিটির ব্যাপার আছে, আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ব্যাপার আছে, লেবার মার্কেটের ফ্লেক্সিবিলিটির ব্যাপারগুলো আছে। এই সব কিছু মিলিয়ে আপনার এই মুহূর্তে আমাদের এই জন্য সুযোগটা তৈরি হলো। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে আমরা আগামী 6 মাস 1 বছরে কি করছি। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা না থাকা বাংলাদেশের বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, তুলা আমদানির অফার দিয়ে পোশাকে শুল্কমুক্ত সুবিধা নেওয়া যেতে পারে। এছাড়া ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা তাদের। ট্রাম্পের যে ট্রেড পলিসি,
এটা কিন্তু বিশ্ব বাজারে বড় রকমের অনিশ্চয়তা কিন্তু তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের আরও যদি রপ্তানি বাড়াতে চাই, আমাদের কিন্তু আমাদের যে তৈরি পোশাক খাতেও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এরকম একটা অফার দিতে পারি যে আমরা তাদের থেকে অতিরিক্ত তুলা আমদানি করব, সেই তুলা দিয়ে যদি কোনো পণ্য তৈরি করে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে চাই, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে শুল্ক মওকুফ করবে কিনা। এটা কিন্তু আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছুই করছেন যেগুলো আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কোন পরিবেশের মাধ্যমে আমরা রপ্তানি করছি সেই জায়গাগুলোতে বাংলাদেশে কিন্তু বড় মাত্রা মান উন্নয়ন করতে হবে। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন ওটেক্সার সর্বশেষ তথ্য বলছে 2024 সালে জানুয়ারি থেকে নভেম্বর সময়ে চীন যুক্তরাষ্ট্রে $1,522 কোটি পোশাক রপ্তানি করেছে। বাংলাদেশের পরিমাণ ছিল $676 কোটি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। অনুমতি না নিয়েই গ্রাহকদের পোর্টফোলিও থেকে শেয়ার কেনাবেচা ও ঋণ নেয়ার অভিযোগ উঠেছে বিনিময় সিকিউরিটিজের বিরুদ্ধে। দফায় দফায় শেয়ারের দাম কমতে থাকলে টাকা ফেরত চান গ্রাহক। এতে আবারও না জানিয়ে শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটির শাখা পরিচালক। এতে একাধিক আইন লঙ্ঘনে কঠিন শাস্তির কথা জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর মন্দাবাজারে বিনিয়োগকারী বিমুখতা ঠেকাতে গ্রাহকের পুরো টাকা ফেরত দেয়া নিশ্চিত করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। বিস্তারিত আব্দুল লতিফের ছবিতে আরও জানাচ্ছেন আতর নিয়ন। বিনিময় সিকিউরিটিজের এজেন্ট পল্টন শাখায় এজেন্ট ইনচার্জ মহিবুল্লাহর আন্ডারে একটা অ্যাকাউন্ট ওপেন করি। বিনিময় সিকিউরিটি এক্সচেঞ্জে আমি মূলত 20,62,000 টাকা জমা দিয়েছি। বিনিময় সিকিউরিটিজের পরিচিত মুহিব নামের একজন এজেন্টের মাধ্যমে শেয়ার ব্যবসায় যোগ হন দুই বন্ধু শফিক ও শাহাদাত। 26 ও 21 লাখ টাকা বিনিয়োগের কিছুদিন পরেই সেই এজেন্ট অনুমতি না নিয়েই শেয়ার ক্রয় করেন। এ নিয়ে জানতে চাইলে দেয়া হয় ভালো মুনাফার আশ্বাস। টাকাটা জমা দেওয়ার পরপরই ওদের ইচ্ছা মতো ওরা কেনাকাটা শুরু করলো। তারা জেড ক্যাটাগরি কিছু শেয়ার কেনা শুরু করলো। কিছুদিন পরে দেখলাম মার্জিন করার পরে আমরা তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি হঠাৎ করে মার্জিন নিয়ে আসলেন কেন? আপনাকে তো আমি লোন নিতে বলি নাই। আমার 26 লাখ টাকা এগেনস্টে তারা 28 লক্ষ টাকা আমাকে মার্জিন দিয়েছে। বিনিময় সিকিউরিটিজের এজেন্টের কেনা শেয়ারের দাম অস্বাভাবিক কমতে থাকলে দুশ্চিন্তায় পড়েন শফিক ও শাহাদাত। লোকসান মেনে নিয়ে টাকা ফেরত চাইলে মুহিব পরিচয় করিয়ে দেন বিনিময় সিকিউরিটিজের সেনা কল্যাণ ভবনের শাখা পরিচালক মনিরের সাথে। কোর্টে কোনো প্রকার যাতে লেনদেন যাতে না করে এই অভিযোগ দেওয়ার পরবর্তীতেও আমার এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা আমার কোর্ট থেকে শেয়ার বিক্রি করে। কনসার্ন ছাড়াই কিনতেছে, যখন বিক্রি করতে না করতেছি তখন আবার বিক্রি করে দিচ্ছে। স্টক এক্সচেঞ্জের আইনে সিকিউরিটিজ হাউসের অনুমোদিত শাখা ছাড়া এজেন্টের নিয়োগ শাস্তিযোগ্য অপরাধ হলেও এর দায় স্বীকার করেন মনির। সেই সাথে বিনিয়োগকারীর অনুমতি ছাড়া আইন ভেঙে অতিরিক্ত মার্জিন নিয়ে সেটার সুদ নিজেরাই পরিশোধ করেন মুহিব ও মনির। পল্টনে ওদের অফিস, পরে শুনলাম যে এটা অবৈধ অফিস, ওদের নাকি এই অফিসটা ছিল না। তবে নভেম্বরের মধ্যে বিনিয়োগকারী দুজনকে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তারা। এ সময় না জানিয়ে কিছু শেয়ার বিক্রি করলে তা বন্ধের চিঠি দেয় শফিক। পরে সময়ক্ষেপণ করলে বিনিময় সিকিউরিটিজের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে শফিক ও শাহাদাত। তো মনির এখানে পাঠাইলো যে আপনারা ওর সাথে বসে সেটেল করেন। এই বিষয়ে মুহিব ও মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর মেলেনি। তবে বিনিময় সিকিউরিটিজের এমডি বিষয়টি কারসাজি বলে দায় চাপান ভুক্তভোগী বিনিয়োগকারীদের উপর। আমরা এখানে একটা স্ক্যাম শিকার। আমরা দেখুন আমার টাকা আমি ওনাকে কেন ফোর্স করে লোন দিতে যাবো ভাই? আমার কোন স্বার্থ আছে? আমাদের একটা লিখিত দিচ্ছে যে আমি আমার সাথে 10 দিনের মধ্যে সেটেল করে ফেললাম। মার্জিন নেওয়ার সঙ্গে তাদের সঙ্গে এগ্রিমেন্ট আছে, আমার অ্যাপ্লিকেশন আছে, কিন্তু বেসিক্যালি তারা কোনো কিছু দেখাতে পারেনি। আমি যদি জানুয়ারি পর্যন্ত রাখি তাহলে আমার ফুল টাকা দিবে, আর যদি জানুয়ারি পর্যন্ত না রাখি নগদ নিয়ে নেই নভেম্বরের 3 তারিখের মধ্যে তাহলে 16 লাখ টাকা দিবে। পরে বিএসইসি ও ডিএসসির দ্বারস্থ হয় শফিক ও শাহাদাত। এখানে সময় বাড়িয়ে গড়িমসি করতে দেখা যায়। একসময় বাধ্য হয়ে শেয়ার বিক্রি করেন শফিক। তবে টাকা দিতে প্রত্যয়নপত্রের জন্য বাধ্য করে বিনিময় সিকিউরিটিজ। এই বিষয়টা সমাধানের আশ্বাস দিয়ে থাকলো এখনো পর্যন্ত আশাবাঞ্জক কোনো সমস্যার সমাধান আমাকে তারা করে নাই। আসলে এইভাবে করেই তো মানুষ আত্মহত্যা করতেছে, ফকির বানাই দিচ্ছে। এই যে মার্জিনের মানে আপনি মার্জিন চাচ্ছেন, আপনার জোর করে মার্জিন দিয়ে। এখন কেন? এটা একটা ধরেন যে বিষয়। আইন ভেঙে এজেন্ট নিয়োগ, মার্জিন ঋণ নেওয়া ও নিয়ম বহির্ভূত শেয়ার লেনদেনে কঠিন শাস্তির বিধান রয়েছে বলে জানায় বিএসইসি। ইন্টারমিডিয়েট আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেইটা ইন্টারমিডিয়েট আচরণের কারণে হয়েছে এটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্লায়েন্ট যাতে তার ফান্ড ফেরত পায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। অপরদিকে পুঁজিবাজার ভালো রাখতে শুধু শাস্তি বা জরিমানা নয়, বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়া নিশ্চিত করতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এই ধরনের কেস যদি ইনভেস্টিগেট করে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে এখানে সত্যিকার অর্থে গ্রাহক এখানে প্রতারিত হয়েছে, বাজারে আস্থা বৃদ্ধির স্বার্থে আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রাহকের টাকা ফেরত দানের ব্যবস্থাটা রাখতে হবে, তারপর ফাইনের ব্যবস্থাটা থাকবেই। দেশের পুঁজিবাজারে মাঝে মধ্যেই বিনিয়োগকারীকে এভাবে অর্থ হারাতে হয়।
যা আস্থা সংকটের মধ্যে বিনিয়োগকারীকে এই মন্দা বাজারে বিমুখ করে। গত কয়েক বছরে পুঁজিবাজারে ব্রোকারেজ ও সম্পদ ব্যবস্থাপকের অর্থ আত্মসাতের কারণে শত শত কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারী, যার পুরোটা এখনও ফেরত দেওয়া হয়নি, আর যে কারণে বর্তমানে বাজারে আস্থার বড় ঘাটতি রয়েছে। তাই বিনিয়োগ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থা যে প্রতিজ্ঞা করেছে তা বিনিময় সিকিউরিটির ক্ষেত্রে কতটা রক্ষা করে সেটাই এখন দেখার বিষয়। আর বিনিয়োগকারী যদি পুরোটা অর্থ ফেরত না পায় তবে শেয়ার বাজারের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ভারতের ঘনিষ্ঠ মিত্র দাবি করা আওয়ামী লীগের 3 দফার শাসনামলে সীমান্তে প্রাণ গেছে 6 শতাধিক বাংলাদেশের। 2024 সালে বিএসএফের হাতে দেশের একক বিভাগ হিসেবে সর্বোচ্চ সংখ্যক 10 জনের প্রাণহানি হয়েছে রংপুর বিভাগে। এদিকে পরিবর্তিত প্রেক্ষাপটে আসন্ন ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন ঘিরে বিচারের আশায় ফের মুখ বাঁধছেন কুড়িগ্রামের ফেলানীর পরিবার। মোকাররম হুসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন মুহসিন আলী। বিএসএফের ছোড়া বুলেটে বিদ্ধ কিশোরের বুক, মৃত্যু হলেও যেন মুক্তি মেলেনি। প্রাণহানির পরও কাঁটাতারের ঘণ্টা 5 উল্টো হয়ে ঝুলে থাকতে হয়েছে নিথর ফেলানীকে। 2011 সালের জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়ে কেবল ফেলানী নয়, ঝুলেছিল পতিত আওয়ামী লীগের ভারতের প্রতি নতজানু নীতির প্রতিচ্ছবি। নির্মম এই মৃত্যুতে কুড়িগ্রামের ফেলানী দেশের বিবেকবান আপামর জনতার হৃদয়ে জ্বালিয়েছিল বন্যী শিখা। যে আমার বড় বোনকে মারছে তার যেন অনেক বড় শাস্তি হয়। ওই সরকার আমলে তো বিচার হইল না, এখন এই সরকারের কাছে তো দাবি আমাদের আমার ফেলানির বিচারটা যদি হইলেই মনে করেন যে আর ওইদিকে বাংলাদেশের লোকেরা মারবেও না। কেবল ফেলানী নয়, গেল 14 বছরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি প্রায় 6 শতাধিক। আওয়ামী লীগের সবশেষ আমলে 5 বছরে নিহত 162 জন। এই পরিসংখ্যানে কেবল 2024 সালে বিএসএফের হাতে সীমান্ত জুড়ে যে প্রাণহানি হয়েছে সেখানে একক বিভাগ হিসেবে রংপুরের 3 জেলায় প্রাণহানি সর্বোচ্চ। বিভাগের 3 জেলা লালমনিরহাট, ঠাকুরগাঁও আর পঞ্চগড় সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে প্রাণ গেছে 10 জন বাংলাদেশি নাগরিকের। পট পরিবর্তনের পর পতিত সরকারের করা অসম চুক্তি ঘিরে বিএসএফের তৎপরতায় আতঙ্ক সীমান্তবর্তী গ্রামগুলোতে। ওইদিক দিয়ে যাতায়াত গরু বাছুর নিয়ে যাইতো, এখন আর ওসব গরু বাছুরও নিয়ে যায় না, মাছ দুনো শহর ওইদিকে যায় না, খড়ি কুটা কোনো আনা যায় না। আমার সাথে অত্যাচার করেন, গরু বাছুর আমার ঘাস খোয়াই, আমার তো আর কোনো বেলাক টালাক করি না। গাঞ্জা দেয়, ফেন্সিটেল, মদ, ট্যাবলেট, এই বাংলাদেশ নষ্ট করছে, ভারত নিজে বিএসসি মাল দেয়ছে। ওরা তো ওই বন্দুক দেখাছে, গুলি ওঠাছে, ওরা ওই 3 ঘন্টা বেড়া দিল শুক্রবারে। গেল কয়েক বছরের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায় ভারতের সঙ্গে রংপুর বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। 2024 সালে কেবল এ জেলা থেকেই বিএসএফের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 5 জন বাংলাদেশি। এছাড়া পঞ্চগড়ে 3 জন ও ঠাকুরগাঁওয়ে 2 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে। 1 বছরে কেবল রংপুর বিভাগের 3 জেলাতেই প্রাণ গেছে 10 জনের। এছাড়া শেখ হাসিনার পতন ও পলায়নের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আওয়ামী লীগের বিগত 3 দফার শাসনামলে 1.5 দশকে 6 শতাধিক বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগ সরকার ভারতের কাছে সব মৃত্যুর কারণ জানতে চাওয়া তো দূরের কথা, আন্তর্জাতিক কোনো ফোরামেও এসব নিয়ে কোনো টু শব্দ উচ্চারণ করেনি। স্থানীয়রা বলছেন যে চোরাকারবারি যদি সত্যি হয় তাহলে এটি কেবল একটি দেশের নাগরিকের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়, তাহলে কেবল বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ মরছে? একই সঙ্গে তারা এ প্রশ্ন করছেন যে চুরির শাস্তি কি শুধুই মৃত্যু? যদি সীমান্তে কারো গতিবিধিকে সন্দেহজনক মনে হয় তাকে বড়জোর গ্রেফতার করা যেতে পারে, কিন্তু সে মানুষটাকে ঠান্ডা মাথায় গুলি করা, এই কাজটা যে করে ভারত, এটা বেসিক্যালি বাংলাদেশের প্রতি তাদের যে নেতিবাচক মনস্তত্ত্ব তার থেকেই তারা এটা করে থাকে। রংপুর বিভাগের সঙ্গে উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্ত 278 কিলোমিটার দীর্ঘ। এদিকে 156 কিলোমিটার সীমান্ত এলাকার জেলা ঠাকুরগাঁওয়ে গেল বছর নিহত হয়েছেন 2 জন বাংলাদেশি। 3 জন নিহতের ঘটনা আছে পঞ্চগড়ে। সেখানে 2024 মে মাসেই হত্যা করা হয়েছে 2 জন বাংলাদেশি নাগরিককে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে বিএসএফের হাতে আওয়ামী লীগের প্রথম দফার শাসন আমলে 270, পরের দফা 146 আর সবশেষ আমলে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা 162 জন। একই সংস্থার আরেক হিসেবে উঠে আসে 2011 থেকে 9 বছরে নিহত আহত সহ ভারতীয় সীমান্তে নিপীড়িত এদেশের নাগরিকের সংখ্যা 1486 জন, যার বেশিরভাগ ঘটনাই সংঘটিত হয়েছে দেশের
উত্তর জনপদের সীমান্তবর্তী এলাকাগুলোয়। ভারত বিরোধী যে প্রচারণা বাংলাদেশে চলছে বা ক্যাম্পেইনগুলো চলছে, যেটা ইন্ডিয়াও অনেকবার কমপ্লেইন করছে, তো এইটার পেছনে আমার মনে হয় তাদের যে অগ্রাসী মনোভাব, সীমান্তে হত্যা, এই সমস্ত বিষয়গুলো বন্ধ করতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত লাইনের 150 গজের মধ্যে কোনো অবকাঠামো বা কর্মকাণ্ড করতে হলে অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে জানানোর নিয়ম থাকলেও সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে একক সিদ্ধান্তে কাঁটাতারের বেড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে পাহারা চৌকি বসিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে বিএসএফ। সচেতন মহলের ভাষ্য, সম্প্রীত সৌহার্দ্যের প্রতিবেশী সুলভ সম্পর্ক টেকসই করতে একদিকে যেমন দরকার পারস্পরিক সমতায়নের ভারসাম্যপূর্ণ স্বার্থ, তেমনই প্রয়োজন এসব হত্যাকাণ্ডের যথাযথ জবাবদিহিতা। তবে সে পথ কতটা সুগম হয় তা জানতে অপেক্ষা দুই দেশের সীমান্ত সম্মেলনের সিদ্ধান্ত পর্যন্ত। মোকাররম হোসাইন, এখন রংপুর। ভারতের নয়াদিল্লির রেল স্টেশনে কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে এখন পর্যন্ত 18 জনের প্রাণহানি। এর মধ্যে 11 জন নারী ও 4 জন শিশু রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লি স্টেশন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত 8টার দিকে প্ল্যাটফর্ম নম্বর 14 ও 15-তে ধাক্কাধাক্কির সূত্রপাত। বিশেষ দুটি ট্রেন আসার কথা থাকায় প্ল্যাটফর্মে কুম্ভ মেলার পুণ্যার্থীদের ভিড় ছিল, কিন্তু ট্রেন আসতে দেরি করায় যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। ট্রেন বাতিল হয়ে গিয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ কোনো যাত্রীর। নয়াদিল্লির এলএনজিপি হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, 3 শিশু ও 10 নারী সহ মোট 15 জন ঘটনাস্থলেই মারা গেছেন। লেডি হার্ডিং হাসপাতাল বাকি 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ঘটনার গভীর শোক জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সিলেটের শিববাড়ি এলাকায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধারের 8 ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিকের পর নিয়মিত ট্রেনের শিডিউল নিয়ে কোনো জটিলতা রয়েছে কিনা জানাবেন। রাত্রি, আপনি জানেন যে রাত 12টার দিকে এখানে যে তেলবাহী ওয়াগন ছিল সেটির দুর্ঘটনা ঘটে এবং কিছুক্ষণ আগে প্রায় 15 থেকে 20 মিনিট আগে কিন্তু সেই ট্রেনটি উদ্ধার করে নিয়ে যায় এখানকার যে প্রকৌশল বিভাগ এবং মেইনটেনেন্সের সাথে জড়িত যারা, তারা কিন্তু এটিকে উদ্ধার করে নিয়ে যান এবং প্রায় 50 থেকে 60 জন কর্মী কিন্তু তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রায় 7 থেকে 8 ঘন্টা যাবৎ কাজ করে কিন্তু এটি উদ্ধার করে নিয়ে যান। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে ট্রেনের বিপর্যয় বা শিডিউল বিপর্যয়ের কথা, অবশ্যই শিডিউল বিপর্যয় কিন্তু এখানে ঘটছে। আমরা যদি বলি কালনী এক্সপ্রেস যেটি ঢাকা থেকে সিলেটে আসার কথা ছিল সেটি কিন্তু রাতেই এসে পৌঁছানোর কথা, কিন্তু সেটি এখনও এসে পৌঁছায়নি। এবং এরই সাথে যদি আমি আরও 2টি ট্রেনের কথা বলি, ঢাকা থেকে উপবন সেটিও কিন্তু এখনও কুলাউড়া স্টেশনে রয়েছে এবং উদয়ন এক্সপ্রেসটি শমশেরনগর, উদয়ন এক্সপ্রেস ও শমশেরনগর যে স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু এখনো আটকা পড়েছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু 3টি ট্রেন কিন্তু ছেড়ে যেতে পারেনি এবং আরও যে ট্রেনগুলো রয়েছে, যেমন সকাল 10:30টার দিকে পাহাড়ি এক্সপ্রেস নামে যে ট্রেনটি যাওয়ার কথা চট্টগ্রামে, সেটি কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তারপরে পাশাপাশি কিন্তু জয়ন্তিকা এক্সপ্রেস যেটি দুপুর 12টার দিকে যাওয়ার কথা, সেটিও কিন্তু ছেড়ে যাবে কিনা এখনো সন্দিহান বলছেন এখানকার কর্মকর্তারা। এবং আমি যদি বলি যে এই লাইনের কথা, সেটি কিন্তু সবাই জানে যে আমরা গত সপ্তাহেও একটি প্রতিবেদন দিয়েছিলাম এই লাইনটিকে ঘিরেই কিন্তু, এবং এখানকার যে লাইনের ত্রুটি এবং লাইনের বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে, তার কারণেই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর আমরা যে প্রকৌশলীর সাথে আলাপ করেছিলাম, উনি বলছেন নির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এখনও হাই স্পিডের কারণেও কিন্তু এমনটি ঘটতে পারে বলে উনি মন্তব্য করেছেন। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীরা কিন্তু তারা নিরলসভাবে চেষ্টা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত লাইনটি সারানোর জন্য। এবং আমি পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই
550 মিটার জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই একটি বগি পড়ে যাওয়ার কারণে কিন্তু 550 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বেশ কিছু সময় ধরে কিন্তু কাজটি চলমান রয়েছে। তবে আশা করা যাচ্ছে আর দ্রুততম সময়ের মধ্যে বা কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেল চলাচল স্বাভাবিক হয়ে যাবে। রাত্রি, এই ছিল আমার কাছে সর্বশেষ। তেলবাহী ওয়াগন উদ্ধারের 8 ঘন্টা পর স্বাভাবিক রয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। সেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ ও ইফতেখার রায়হান। ময়দানে মুসল্লিদের ইবাদত ও বাকি আনুষ্ঠানিকতা জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাব জাবেদের কাছে। জাবেদ, জানাবেন আখেরি মোনাজাত কখন শুরু হবে? এখন ইজতেমা ময়দানের কি পরিস্থিতি দেখছেন? শাফিন, ফজর নামাজের পরপর দিল্লির মাওলানা সুলাইমান তিনি বয়ান শুরু করেছিলেন। সেই বয়ানের তর্জমা করেছিলেন মাওলানা মনির হোসাইন। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, যে আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, আখেরি মোনাজাত মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে ইউসুফ বিন সাদ, তিনি 12টা নাগাদ ধারণা করা হচ্ছে আখেরি মোনাজাত পরিচালনা করবেন। ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবগুলো পথ অভিন্ন মুসল্লিদের পদচারণায়। এরই মধ্যে মুখর হয়ে উঠেছে 160 একরের টঙ্গীর তুরাগ তীর। বয়ানের বিষয়টা যদি বলি, বয়ানে প্রাধান্য পাচ্ছে নামাজ, কালিমা, হজ, জাকাত, ইখলাস, সেই সঙ্গে তাকওয়া, আকীদার কথা বারবার বলা হচ্ছে। অর্থাৎ পবিত্র যে কোরআন, সেই কোরআন এবং এক আল্লাহ, এক রাসূল, এক ইসলাম যে ধর্ম, সেই ধর্মের প্রতি আকীদার কথা বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে। বয়ানে মোটা দাগে স্থান পাচ্ছে হক এবং হকিকতের কথা, একই সঙ্গে বাতিলের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে বারংবারই। একটু যদি জানিয়ে রাখি যে মূলত বাবা মায়ের খেদমত, পাশাপাশি নবীর হুকুম, আল্লাহ রাসূলের হুকুম ও আহকাম কিভাবে জমিনে প্রতিষ্ঠা করা যায় এবং ইসলাম যে একটি শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম কিভাবে সমগ্র পৃথিবীতে সেটি সুমহান করা যায়, সেই কেন্দ্রিকই মূলত যে মাওলানারা রয়েছেন, বিদেশি মেহমানরা রয়েছেন, তারাই মূলত আলোচনা করছেন। 3টি খিমা রয়েছে, উর্দু, ফার্সি ও আরব। সেই 3টি খিমায় কিন্তু আলাদা আলাদা ছাত্র জামাত রয়েছে, সেই ছাত্র জামাতে কিন্তু আলাদা আলাদা বয়ান পরিচালনা করা হচ্ছে। এক কথায় বলা যায় যে মূলত ইসলাম যেটি শান্তির ধর্ম, সেটি জমিনে কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং এই যে দাওয়াত, সেই দাওয়াত, এই মেহনতি কাজ কিভাবে কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেই বিষয়টি বারংবার বলা হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি কাজ, এই মেহনতের সঙ্গে বারে বারে দাঁড়ে দাঁড়ে লেগে থাকতেন। সে কারণেই মূলত সারা পৃথিবীতে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখানে যারা ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেছে, তারা এই একই কথা বলছে যে এটি দাওয়াতি কাজ, হেদায়েতি কাজ, মূলত দিনের দায়ী। এটি একটি আরবি শব্দ, এটির অর্থ হলো যে ইসলামকে মানুষের কাছে বারে বারে নিয়ে যাওয়া, ইসলামের পথে মানুষকে আহ্বান করা এবং এর যে সৌন্দর্য দিক সেগুলো তুলে ধরা। তো সেই কেন্দ্রিকই মূলত এই পুরো ময়দান জুড়ে দেখতে পাচ্ছেন, যত দূর চোখ যায় পুরো সামিয়ানা এবং তাঁবুতে ঢাকা, এবং এই পুরো তাঁবু এবং সামিয়ানার নিচে কিন্তু ইবাদত, আমল, জিকির, আজগার সেগুলো হচ্ছে, একই সঙ্গে দ্বীনি আলোচনা হচ্ছে। এখন আপাতত বয়ান সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে 12টা নাগাদ এই যে বিশ্বের এই যে 58তম যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে। সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে। ধারণা করা হচ্ছে যে 8 থেকে 9 লাখ মুসল্লি এবারের যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করবেন। তো শাফিন, টঙ্গীর তুরাগ তীর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে আজ দুপুর 12টার দিকে। এর মধ্যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা দলে দলে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। গত 3 দিন ধরেই ইজতেমা ময়দানে অবস্থান করছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেই সঙ্গে আজকে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের যতগুলো এলাকা রয়েছে, বিশেষ করে ঢাকা
এবং নরসিংদী, সাভার, আশুলিয়া সহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা কিন্তু এই আখেরি মোনাজাতে অংশ নিতে এই ইজতেমা ময়দানে আসছেন এবং এই ইজতেমা ময়দানে বেলা 12টায় যেহেতু ইজতেমা আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তার আগ পর্যন্ত এই মুসল্লিদের সমাগম কিন্তু ক্রমেই কিন্তু বাড়তে থাকবে। আমরা ভোর থেকে দেখছিলাম যে ময়দানমুখী লাখ লাখ মানুষের যে জমায়েত সেটি চলছিল এবং এই ইজতেমায় আসা যাওয়ার পথকে নির্বিঘ্ন করতে এবারে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সড়কে যান চলাচল অব্যাহত রাখা হয়েছে। অর্থাৎ প্রথম ধাপে আমরা যেরকমটা দেখেছি যে শুরায়ে নিজামের ইজতেমায় প্রথম ধাপের আখিরি মোনাজাতের আগে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস এবং আবদুল্লাপুর থেকে বাইপাল এবং কামারপাড়া সড়ক যেটি, এই সড়কগুলোতে যান চলাচল আগের দিন রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এবার কিন্তু সেটি করা হয়নি। এবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সবগুলো সড়কেই যান চলাচল করবে এবং মুসল্লিদেরকে অনুরোধ করা হয়েছে যেন কেউ সড়কে যেন অবস্থান না করে, যারাই এই ইজতেমা ময়দানে আসছেন তাদেরকে যেন ইজতেমা ময়দানের ভেতরে যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাগুলোতে গিয়ে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে এবং সেখানে আসলে মোনাজাতে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। এবং এই ইজতেমা যারা এসেছেন যে মুসল্লিরা, তাদের আবার ফেরার পথকে নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে টঙ্গী রেল স্টেশনে সেখানেও বেশ কিছু ট্রেন অপেক্ষমান রয়েছে এবং ইজতেমা আখিরি মোনাজাত শেষ হওয়ার পরে মুসল্লিরা যেন নির্বিঘ্নে যেন সেই ট্রেনে করে যাতায়াত করতে পারেন সেজন্য কিন্তু রেল কর্তৃপক্ষ রয়েছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই আখিরি মোনাজাতকে ঘিরে ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকাটি 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের প্রায় 7,000 সদস্য রয়েছে, পাশাপাশি র্যাবের সদস্য রয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও আমরা দেখেছি যে এই ইজতেমা ময়দানের আশপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। পাশাপাশি এই ইজতেমা ময়দানের যে প্রবেশ পথগুলো রয়েছে প্রায় 20টি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এড়ানো যায় সেজন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কিন্তু এখানে রাখা হয়েছে এবং বলা যায় যে এই ইজতেমাটি যেহেতু এবারই প্রথমবারের মতো 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে যে সংস্থাগুলো রয়েছে প্রত্যেকটি সংস্থা একসাথে কাজ করছেন। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে যেহেতু মুসল্লিরা আসছেন, মুসল্লিদের আসা যাওয়ার পথটি কিন্তু দেখতে পেয়েছি যে মুসল্লিদের আসা যাওয়ার পথটি নির্বিঘ্ন করার জন্য ট্রাফিক পুলিশের সদস্যরা বিপুল সংখ্যক সদস্য একসঙ্গে কিন্তু কাজ করছে এবং যে প্রত্যেকটি মোড়ে মোড়ে দেখেছি ট্রাফিক পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এই ইজতেমা ময়দানের আজকে যেহেতু নিজামুদ্দিন অনুসারীদের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেই আখিরি মোনাজাতকে ঘিরে সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ফিরতি পথে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা রেখেছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। সহকর্মী ইফতেখার রায়হান এর আগে জাবেদ আবদুল্লাহ যুক্ত হয়েছিলেন বিশ্ব ইজতেমার খবর জানাতে। নেত্রকোনায় কৃষি যান্ত্রিকীকরণের ফলে বলতে যাচ্ছে ধান চাষের চিত্র। রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনের ব্যবহারে কমছে খরচ, বাড়ছে সময়। তবে এখন পর্যন্ত মেশিন না থাকায় সীমিত সংখ্যক কৃষক এই সুবিধা ব্যবহার করছে। কৃষি বিভাগ বলছেন প্রায় 50 একর জমি পুরোপুরি যান্ত্রিকীকরণ করা হচ্ছে। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। ধান উৎপাদনের জেলা নেত্রকোনা। বছরে প্রায় 3টি ফসল উৎপাদন হয় এই অঞ্চলে। বড় মৌসুমে সবচেয়ে বেশি ধানের উৎপাদন হয় এখানে। তবে এখনও চাষাবাদে অনেকটা সনাতন এই জেলা। চলতি বড় মৌসুমে হাওড়পাড়ের জমিতে ধান রোপণে বাড়তি সময় লাগার পাশাপাশি শ্রমিক সংকটে খরচও বেশি পড়ে। তবে আধুনিক কৃষি যন্ত্রপাতির কারণে কিছুটা সফল হচ্ছে কৃষকরা। এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,480 হেক্টর। এর মধ্যে হাওড় অঞ্চলেই আবাদ হবে 41,000 হেক্টর। আগে তো হাতে লাগাইতাম, হাতে লাগাইলে অনেক সময় লাগতো, দেরি হইতো, লাগানির মানুষ পাওয়া যাইতো না। ধান কাটার মেশিন যেরকম সবাই পায়, অ্যাভেলেবেল পাচ্ছে, কিন্তু ধান লাগানোর মেশিনটা অ্যাভেলেবেল পাচ্ছে না। আমরা ঝামেলা কমতা হয়, আমরা সুবিধা হইল। আধুনিক কৃষির এ ধারায় এখন মেশিনেই 1 ঘন্টায় রোপণ করা হচ্ছে 1 একর জমির চারা, যা 8 জন শ্রমিকের প্রায় সারাদিনের কাজ। ফলে খরচ কমেছে 4 থেকে 5,000 টাকা। যন্ত্র রোপণ করে দিচ্ছে এবং নির্দিষ্ট গভীরতায় নির্দিষ্ট দূরত্বে রোপণ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের সময় শ্রম সবই কম লাগতেছে। বীজ আমাদের আগে 4 কাঠা জমি লাগাইতে যেখানে লাগতো 5 কেজি ধান, এখন এখানে লাগে মনে করেন 1 কেজি ধান।
আগে তো কাটাতে মনে করুন আমরা 3-4 মণ করে ধান হতো, এখন মনে 7-8 মণ করে ধান হয়। মেশিন দিয়ে ট্রান্সপ্লান্টিং করার ফলে সারের পরিমাণটা কম লাগে, বিশেষ করে ইউরিয়া সারের পরিমাণটা একদম কম লাগে। কৃষি বিভাগের উদ্যোগে প্রায় 50 একর জমি পুরোপুরি আধুনিক কৃষির আওতায় আনা হচ্ছে। এতে শুধু রোপণই নয়, ধান কাটাও হবে মেশিনের সাহায্যে। মেশিন দ্বারা আমরা যেগুলি রোপণ করি সেখানে চারার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। পাশাপাশি এখানে অনেকগুলি পজিটিভ দিক আছে। পজিটিভ দিক যে আমরা জানি যে যদি চারার বয়স কম থাকে তাহলে সেখান থেকে আমাদের ফলনগুলি ভালো হয়। এই রাইস ট্রান্সফারটা রোপণ যন্ত্র দ্বারা যখন আমরা চারাগুলি রোপণ করতে যাই তখন এখানে চারার বয়স আমাদের 20 থেকে 25 দিনের মধ্যে থাকতে হয়। তো সেই হিসাবে কম বয়সী চারা রোপণ করার কারণে প্রত্যেকটা জমিতে আমরা যেখানে ট্রায়াল করেছি সেই ট্রায়াল থেকে নর্মালি যে ফলন পাই তার চেয়ে কিন্তু এখানে ফলনটা অনেক বেশি আসবে। সরকারি বরাদ্দের মাধ্যমে পুরো জেলায় মেশিনের ব্যবহার ছড়িয়ে দিতে কাজ করার আশ্বাস জেলা প্রশাসকের। যান্ত্রিকীকরণের ফলে কৃষির যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমরা নেত্রকোনা জেলার সর্বত্র ছড়িয়ে দিতে চাই। আমরা চাই নেত্রকোনা জেলাতে, এমনি বড় ধান কিন্তু নেত্রকোনা জেলাতে উৎপাদন সবচেয়ে বেশি। অতএব এই উৎপাদিত বিশেষ করে নেত্রকোনা জেলার উৎপাদন যেন আমরা সারা বাংলাদেশের একটি উন্নয়নের ভূমিকা রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। নেত্রকোনায় ধান কাটার জন্য হারভেস্টার মেশিন রয়েছে প্রায় 900, যার বিপরীতে জেলায় ধানের চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন রয়েছে মাত্র 3টি। কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে প্রযুক্তি সহজলভ্য করার। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। তিস্তা নদীতে হঠাৎ করেই বেড়েছে পানি। এই মৌসুমে এমন পানি অস্বাভাবিক বলে দাবি করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, অসময়ে তিস্তার পানি বাড়ার কারণ কি জানতে পেরেছেন কিনা? রাত্রি এই সময়টা একেবারেই শুষ্ক মৌসুম এবং এখানে যে তিস্তার চর জাগে এবং হেঁটেই প্রায় নদী পার হওয়া যায়, কিন্তু গতকাল সকাল থেকেই হঠাৎ করে পানি বেড়েছে এরকমটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা স্থানীয়রা আছেন তারা। এবং এই পানিটা বেশ বিকাল পর্যন্ত ভালো পরিমাণেই বেড়েছিল, তারপরে রাত থেকে আবার একটু কমতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু ঠিক কী কারণে এই পানিটি বেড়েছে এই বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য কেউ দেননি, পানি উন্নয়ন বোর্ডের কেউ। তারা বলতে পারছেন না, ধারণা করতে পারছেন না যে কেন এই সময়টা পানি বেড়েছে। তবে স্থানীয়দের যে দাবি এটি হচ্ছে ভারত চক্রান্ত করে এই পানি ছেড়ে দিয়েছে তাদের এখানে, কারণ আগামীকাল থেকে 48 ঘন্টার যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে সমাবেশটি শুরু হচ্ছে এবং নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিতে বাধা প্রদান করার জন্যই বা এই কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর জন্যই এই পানি ছেড়েছে বলে ধারণা করছেন এখানকার স্থানীয় যারা লোকজন আছেন তারা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকাল থেকে যে তিস্তা নদী রক্ষা যে আন্দোলন, সেই আন্দোলনে অংশ নিচ্ছে সাধারণ মানুষজন এবং এখানে বক্তব্য রাখবেন কাল এবং পরশু বিএনপির যারা উচ্চপদস্থ নেতৃস্থানীয় আছেন তারা এই আন্দোলনে সামিল হয়ে তারা এই আন্দোলনটিকে আরও বেগবান করবেন বলে কথা রয়েছে। তো সেই আন্দোলনের জায়গাটিকে যাতে বিঘ্ন ঘটানো যায়, তাদেরকে সেই কর্মসূচির জন্য বাধা প্রদান করা যায়, সেই রকম একটি ধারণা করছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন বা তিস্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা। তো এর পাশাপাশি যেটি আশঙ্কা হয়েছে যে শুষ্ক মৌসুম হওয়ায় তিস্তার চরে প্রচুর পরিমাণে এই সময়টাতে ফসল ফলে। তো পানি যদি আরেকটু বাড়ে তাহলে সেই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কাও কিন্তু করছেন যারা এই তিস্তার চরে যারা কৃষির সাথে সংশ্লিষ্ট আছেন তারা। তো সব মিলিয়ে বলা যায় যে এই অসময়ে যে অস্বাভাবিক পানির বৃদ্ধি, এই পানির বৃদ্ধিটা এখন পর্যন্ত মোটেও ভালোভাবে নিচ্ছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। রাত্রি এই ছিল আমার কাছে তিস্তার পানির বৃদ্ধির খবর নিয়ে সবশেষ অবস্থা। তিস্তা নদীতে হঠাৎ করেই বেড়ে গেছে পানি, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। যাত্রা শুরুর প্রথম দশকে ইতালিতে মাত্র 200 থেকে 300 বাংলাদেশি অভিবাসীর সংখ্যা এখন বেড়ে 2 লাখ ছাড়িয়েছে। বিভিন্ন খাতে কাজের পাশাপাশি ব্যবসা করেও নিজেদের শক্ত অবস্থান গড়েছেন ইউরোপের দেশটিতে। ইতালি সরকারের দেয়া সুযোগ কাজে লাগাতে ফেব্রুয়ারির 3টি ক্লিক ডেতে অংশ নিয়েছেন অনেক বাংলাদেশি।
এতে আগামীতে ইতালি থেকে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। মনিরুজ্জামান মনিরের প্রতিবেদন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি। দেশটির অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে বড় অংশ জুড়ে আছেন বাংলাদেশিরা। উন্নত জীবনযাত্রার আশায় ১৯৮০-র দশক থেকেই ইতালিতে অভিবাসী হিসেবে পাড়ি জমিয়ে আসছেন স্বপ্নবাজ মানুষরা। গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা। এতে প্রথম দশকে থাকা ২-৩০০ বাংলাদেশি সংখ্যা বেড়ে এখন ছাড়িয়েছে ২ লাখ। ইতালি শ্রমবাজারে সুনামের সাথে কাজ করা ছাড়াও অনেকে গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। রেমিটেন্স পাঠিয়ে অবদান রেখে যাচ্ছেন বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশিরা বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে, তার মধ্যে অন্যতম গ্রোসারি। এগুলো দিয়ে আমরা বাঙালিরা বিশেষ করে অনেক এগিয়ে যাচ্ছি। সুনামটা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের বাংলাদেশের কমিউনিটি আরো অনেক দূর এগিয়ে যাবে মনে করি। যাত্রা শুরুর দিকে অনেকেই অবৈধভাবে পাড়ি জমালেও শ্রমিক ঘাটতি মেটাতে বিগত কয়েক বছরে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য কর্মী নিচ্ছে ইতালি সরকার। এই সুযোগ কাজে লাগাচ্ছেন অসংখ্য বাংলাদেশিরাও। এই যেমন চলতি বছরও 1,80,000 বিদেশি শ্রমিক নেয়ার পথে এগুচ্ছে রোম। এই আওতায় নভেম্বরের আবেদনের প্রেক্ষিতে চলতি মাসের 5, 7 ও 12 তারিখের ক্লিক ডেতে অংশ নিয়েছেন বিশ্বের 1,74,000 অভিবাসন প্রত্যাশী। কৃষি ও পারিবারিক, সামাজিক, স্বাস্থ্যসেবা খাতে কাজের সুযোগের প্রত্যাশায় আছেন বাংলাদেশিরাও। আমি 96-তে আসছি, তখন বৈধ রাস্তা ছিল না। বর্তমানে সরকারিভাবে বৈধ রাস্তা আছে। যারা আমরা অবৈধপথে ইটালিতে আসছি তাদের ডকুমেন্টস হওয়াটা খুবই কষ্ট। সরকারিভাবে এখন যে ফ্লোসি ক্লিক ডে এভাবে সরকারিভাবে লোক আসতেছে, এটা আসাই বেটার। ইতালি শ্রমবাজারে বিদেশি কর্মীর চাহিদা অব্যাহত থাকলে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যাও আগামী দিনগুলোতে আরও বাড়ার সম্ভাবনা ব্যাপক। এতে ইতালি থেকে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। এবার খেলার খবর। সীমারেখার টানা নেই, তবুও মাঠেই যেন শেষ ক্রীড়া উন্মাদনা। ক্রীড়াঙ্গনে নানাবিধ গল্প, অথচ বইমেলায় ক্রীড়া সংশ্লিষ্ট বই খুঁজতে চালাতে হয় চিরুনি তল্লাশি। লেখক, ক্রেতা আর পৃষ্ঠপোষকতার অভাবে ক্রীড়াঙ্গন সম্পর্কিত বই বিক্রি বেহাল। বইমেলা ঘুরে আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। তো হচ্ছে আমাদের খেলার বিষয়, এটা হচ্ছে মাঠের বিষয়, এটা তো পড়ার কোনো বিষয় না। এই কারণে ওই বই কেনার কোনো চিন্তা নাই আর কি। 21শে গ্রন্থমেলায় হাজারো বইয়ের ভিড়ে খেলাধুলা সংশ্লিষ্ট বই হাতে গোনা। এবারের মেলায় স্টলের সংখ্যা 1084টি, অথচ ক্রীড়াঙ্গনের বই পাওয়া যায় মাত্র 6 থেকে 7টি স্টলে। 15 তারিখ পর্যন্ত নতুন বই এসেছে 1487টি, কিন্তু খেলাধুলা নিয়ে নতুন বইয়ের চিত্রটা একেবারেই বিপরীত। বইমেলার তথ্যকেন্দ্র আর স্টল ঘুরে নতুন বইয়ের দেখা মিলল মাত্র 2-3টি, আর পুরনো নতুন মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যাটা সর্বসাকুল্যে ডজন খানেকের বেশি হবে না। মাশরাফি সাকিবদের বীরত্ব গাথা নিয়ে লেখা বইয়ের পাশেই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের ইতিহাস, কিন্তু ক্রেতাদের ভ্রুক্ষেপ নেই সেদিকে। কেন এই অনীহা? প্রকাশকরাই বা কেন আগ্রহ দেখান না, তার কারণ জানতে চাই প্রকাশকদের কাছেই। খেলার বই বা স্পোর্টসের বই কম বাজারে, এ কারণে পাঠকে সে ভ্যারাইটি পাচ্ছে না যে সে দেখে শুনে বই নিবে। তো ম্যাক্সিমাম লেখক বলবো যে স্পোর্টসের থেকে দূরে। আগ্রহর কম একটা কারণ তো আছে যে বইয়ে ক্রিকেট ওটা দেখতেই হয়তো বেশি পছন্দ করে। আরেকটা বলবো বইও কম, যে আপনি খুব বেশি বই পাবেন না, যে ক্রেতারা ওখান থেকে বেছে বই নিবে। স্পোর্টস নিয়ে আরও অনেক বই করতে হবে, অনেক ধরনের বই আসতে হবে, তাহলেই দর্শক অনেক বইয়ের মাঝের থেকে তার পছন্দের বইটা নিতে পারবে। অবশ্য গল্পভেদে কখনো কখনো দৃশ্যটা ভিন্ন, যার প্রমাণ কিংবদন্তি গোলকিপার আমিনুল হকের বায়োগ্রাফি আর নিউরাল জার্নি অব ক্রিকেট। খুব ভালো সাড়া পাচ্ছে, অনেক অন্যান্য বইয়ের তুলনায় দ্য নিউরাল জার্নি অব ক্রিকেটার আমি আমার পাবলিকেশন থেকে বেশ সাড়া পাচ্ছি। এই বইটি আসলে একজন ক্রিকেটারের যে নিউরাল যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো এই বইটির মধ্যে দেওয়া আছে। ভালো সাড়া পাচ্ছি, যদিও বইটা গতকালকে আসছে। এই যাবৎ প্রায় 1500 কপির মতো আমার সোল আউট হয়ে গেছে। আমিনুল হকের জনপ্রিয়তার কারণে। এটার সবচেয়ে বড় সমস্যাটা আমাদের হলো কি, আমাদের এই প্রজন্ম এখন তেমন একটা বই পড়ে না। খেলা দেখতে পছন্দ করে, ক্রিকেট ফুটবল খেলা দেখতে পছন্দ করে, কিন্তু বই পড়তে পছন্দ করে না। খেলাধুলার বইয়ের কাটতি নিয়ে সাফল্যের গল্প মেলে কালেভদ্রে। 2-1টি ব্যতিক্রম আগামীতে নিয়মিত ঘটনায় পরিণত হয়ে প্রকাশনা জগৎকে সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদীদের।
স্পোর্টস দেখার বিষয়, পড়ার বিষয় নয়। সোশ্যাল মিডিয়াতেই ক্রীড়ার পাঠ শেষ, বইয়ের পাতায় ওঠার মতো গভীরতা নেই। আসলেই কি তাই? বইমেলায় অনেকটা অবহেলাতেই পড়ে আছে স্পোর্টস বিষয়ক বইগুলো, যার অন্যতম কারণ ক্রেতাদের আগ্রহের কমতি। অথচ খেলার মাঠেও মাঠের বাইরে এমন কিছু গল্প আছে যা দিয়ে জগৎখ্যাত ফিকশন, নন ফিকশন লেখা যায়, ক্রেতাদের আকর্ষণ করা যায়। আর এই দায়িত্বটা স্পোর্টস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করব এখন বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। চীনের তৈরি পোশাকে মার্কিন শুল্ক আরোপে নতুন সুযোগ বাংলাদেশের সামনে, বাড়তি সুবিধা দিয়ে বিদেশি বিনিয়োগকারী আকর্ষণের তাগিদ। গ্রাহকের টাকা নয়ছয়ের অভিযোগ বিনিময় ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে, গ্রাহক আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ। বাংলাদেশ ভারত সীমান্তে থামছে না মৃত্যুর মিছিল, সীমান্ত সম্মেলন ঘিরে সুষ্ঠু বিচারের আশা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। নয়াদিল্লির রেল স্টেশনে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত 18 জন নিহত, কুম্ভমেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে এমন মর্মান্তিক মৃত্যু। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।